নমস্কার, দা নিউজ কাউন্টার .s এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা এতদিনে সকলে টের পাচ্ছেন বোধহয়, বারুইপুরের যে প্রভাস মণ্ডলের এনকাউন্টার হয়েছে তার গন্ধটা যে সন্দেহজনক সেটা কোনোভাবেই চাপা দেওয়া যাচ্ছে না। শুধুমাত্র মানবাধিকার সংগঠন বা বামপন্থী সংগঠনের লোকজন নয়, মূলধারার সংবাদ মাধ্যম তারাও বাধ্য হয়েছে যে এই এনকাউন্টারের আখ্যানকে প্রশ্ন করতে। এমনকি অভিজ্ঞ পুলিশ অফিসাররাও যারা রিটায়ার করেছেন তারা দেখলাম যে সামাজিক মাধ্যমে খোলাখুলি প্রশ্ন তুলছেন এবং তাদের প্রশ্নগুলো সঙ্গত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথম যেটা খটকা মানুষজনের লেগেছে এবং এখনো লাগছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য রাত 1:30টার সময় একজন আসামিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে কেন? মনে রাখতে হবে যে এটা সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ আছে পুরো ঘটনার মিনিট টু মিনিট ভিডিওগ্রাফি করা বাধ্যতামূলক। এখন ভিডিওগ্রাফি করতে গেলে যদি আপনার ঘরের মধ্যে খুব ছোট্ট জোন না হয়, যদি ওই ধরনের খোলা মাঠ হয় বা ঝোপঝাড় কর্দমাক্ত অঞ্চল হয়, যেটা এক্ষেত্রে ঘটেছে, সেখানে রাতের বেলা ভিডিওগ্রাফি করা, আপনি যদি সানগান নিয়েও যান, গোটা সিকোয়েন্সের এবং মিনিট টু মিনিট, সেটা কিন্তু কষ্টসাধ্য। এবং সেই কারণেই দেখবেন যে যদি এই ধরনের খোলা মাঠে ভিডিওগ্রাফি করতে হয়, ঘটনা এনাক্টমেন্ট করতে হয়, যেটা কিছুদিন আগে আমরা পার্ক সার্কাসের ঘটনাতেও দেখলাম, সেগুলো দিনের বেলা করা হচ্ছে, কারণ পর্যাপ্ত আলো দরকার হয় ভিডিওগ্রাফির প্রয়োজনে। দ্বিতীয় খটকা যেখানে, যে ঘটনাস্থলে হাসপাতাল থেকে নিয়ে যেতে, ঘটনাস্থল থেকে হাসপাতাল পর্যন্ত 7 কিলোমিটার দূরত্ব ট্রাভেল করতে যতটা সময় লেগেছে, সেটা অস্বাভাবিক বলে যারা অভিজ্ঞ অফিসার তারা বলছেন। এবং যদি লেগে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে, সেই সময়কাল ধরে যা যা ঘটেছে তার ভিডিওগ্রাফি কি ছিল, নাকি এনাক্টমেন্ট শুরু হওয়ার আগেই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ অভিযুক্ত প্রভাস মণ্ডল রিভলভার ছিনতাই করে পালানোর চেষ্টা করেছেন এবং তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তা যদি ঘটে থাকে তাহলে পরে তো এতটা সময় সেই পুলিশ ফোর্স কোথায় কি করছিল, এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। এসওপি যেটা দেয়া থাকে এই ধরনের ঘটনা এনাক্টমেন্টের জন্য, যেটা এভিডেন্সের প্রয়োজনে পরে আদালতে ব্যবহার করা যেতে পারে, তার স্যান্টিটি রক্ষার জন্য, এবং যেহেতু অপরাধীকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা, যাতে এই অস্ত্র ছিনতাই করবার মতো ঘটনা বা এসকেপ করবার মতো কোনো ঘটনা না ঘটে। এবং এসওপিতে পরিষ্কার বলা আছে যে সিনিয়র অফিসার তিনি প্রতিটা ঘটনা মনিটর করবেন। এখানে সেই সিনিয়র অফিসার কে, যিনি প্রতিটি ঘটনা প্রতিটি মিনিট টু মিনিট মনিটর করবার দায়িত্বে ছিলেন? এটা পুলিশের নিয়ম, আদালতের নির্দেশে যে এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর রয়েছে, আমি তার থেকে বলছি, যে কেউ গুগলে গিয়ে গুগল করে দেখে নিতে পারেন। পোস্টমর্টম রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে গুলিটা এমন ভাবে করা হয়েছে, যেটা উপর থেকে গুলিটা করা হয়েছে, অর্থাৎ ভিকটিম যে প্লেনে দাঁড়িয়ে আছেন, সমতলে দাঁড়িয়ে আছেন, তাকে যখন গুলি করা হচ্ছে, যিনি গুলি করছেন তিনি ওপরে। এখন দেখুন, কেউ যদি রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, যখন এনাক্টমেন্ট হচ্ছে সেই সময় আমি ধরছি, তাহলে পরে তারা দুজন একই প্লেনে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ যে পুলিশ অফিসার তাকে চেস করে গুলি করছেন আর যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ফরেনসিকের যারা বিশেষজ্ঞ তারা নেচার অফ ইনজুরি দেখে যেটা বলছেন যে এখানে গানশট উপর থেকে হয়েছে
এবং কাঁধ দিয়ে গুলি লেগে নিচে কিডনি ফুলে সে গুলি বেরিয়ে গেছে। এটা কিভাবে কখন সম্ভব হতে পারে? কারণ প্লেস অফ অকারেন্সের যে ছবি আমরা অন্তত ক্যামেরায় দেখেছি, সেখানে কিন্তু টিলার মতো উঁচু নিচু কোনো ভূমিতল নেই, যেখানে আমরা ধরে নেব চেস করার সময় কোনো কারণে যিনি চেস করছেন অফিসার তিনি ওপরে ছিলেন এবং নিচে ছিল ভিকটিম। আর একজন প্রাক্তন অফিসার সামাজিক মাধ্যমে লিখেছেন, কালিদাস ঘোষ, ইনি একজন রিটায়ার্ড ওসি, রিভলভার পুলিশ ফোর্সের নিয়ম হচ্ছে একটা স্পেশাল কর্ড দিয়ে সেটা বাঁধা থাকতে হয় ছিনতাই ঠেকানোর জন্য। এক্ষেত্রে একজন মাত্র ভিকটিম, তার চেহারা, চাল চলন এবং যেটা পুলিশই বলছে তার নাকি মাদকাসক্তিরও নজির রয়েছে, সে ওই অত ফোর্সের মধ্যে থেকে একজনের রিভলভার ছিনতাই করে নিয়ে গুলি চালালো এবং তারপর পালাতে গেল। এই পুরো যে বয়ান, সেটার মধ্যে কিন্তু অসঙ্গতি অনেকগুলো পরপর ধরা পড়ছে। ওখানকার মানুষজন যারা, তারা বলছেন যে সেই রাতে তারা গুলি বা পাল্টা গুলি, তার কোনো ঘটনার আওয়াজ, একটা ক্রস ফায়ার যদি হয় তার তো একটা আওয়াজ হবে, বিশেষ করে রাত্রিবেলা যদি একটা আপনি কোনো বাড়ির জানলাতে ইট মারেন, তাও দেখবেন যে গোটা এলাকা তার আওয়াজ ছড়িয়ে পড়ে। এখানে রাত 1:30 বা 2টোর সময় এরকম একটা এনকাউন্টার হলো, ঘটনাস্থলের আশেপাশের লোকজন কোথাও গুলির আওয়াজ পেলেন না, এটাও কিন্তু রহস্যের দিকে ইঙ্গিত করছে। আমি কোনো হেয়ারসের বাইরে গিয়ে এই কথাগুলো বললাম, কারণ হচ্ছে যে এখানে একটা বিষয়, বিভিন্ন নিউজের ক্লিপের থেকে আমরা যেটা দেখেছি এবং যেটা রিপোর্টেও এসেছে, যে লোকটি খুন হয়ে গেছে বা যে লোকটি পালাতে গিয়ে মারা গেছে পুলিশের হাতে এনকাউন্টারে, সেই লোকটি কিন্তু প্রথম কারা 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 কোন 4 জন মেয়েটিকে নিয়ে চলে গেছিল তাদের নাম বলেছিল। অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে অন্য যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকেও এই লোকটির গুরুত্ব একটু বেশি, কারণ এই লোকটি প্রথম ডাইভার্জ করেছিল যে কারা কারা ঘটনার সঙ্গে জড়িত। আমি দেখছিলাম যে বিভিন্ন পোর্টাল ইত্যাদিতে খবর করা হচ্ছে যে সে রাজসাক্ষী হতে রাজি হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি। আমি সেটার মধ্যে ঢুকছি না, কারণ তার কোনো ক্লিনচিং ডকুমেন্টেশন আমি পাইনি যে এই লোকটি রাজসাক্ষী হতে যাচ্ছিল, কারণ সেক্ষেত্রে 164 করতে হয়, ম্যাজিস্ট্রিয়াল কনফেশন দিতে হয়, একটা প্রক্রিয়া। সেটা আনুষ্ঠানিকভাবে সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খবরই থাকতে পারে বড়জোর। কিন্তু এটা ঘটনা যে এই লোকটি, যে লোকটি এনকাউন্টারে মারা গেছে, সেই লোকটি প্রথম 4 জনকে চিহ্নিত করেছিল যে এরা মেয়েটিকে নিয়ে গেছিল এবং ওই এলাকাতে মহিলা পাচার চক্র, ইনফ্যাক্ট গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই মহিলা পাচার চক্র, বাচ্চা মেয়েদের পাচার করবার চক্র অত্যন্ত সক্রিয়। সুতরাং এই যে লোকটি 4 জনকে চিহ্নিত করেছিল এবং আরো একজন কোন পার্টির রাজা বলে কারোর একটি কথা বলছিল, যে এখনো অব্দি ধরা পড়েছে বলে আমার অন্তত জানা নেই, সেখানে এই গুরুত্বপূর্ণ ঘটনা সে সাক্ষীও, শুধুমাত্র অভিযুক্ত নয়, সে এনকাউন্টারে মারা গেল। স্বাভাবিকভাবে নিডল অফ সাসপিশন এক্ষেত্রে থাকবে, কিন্তু আমার কাছে যেটা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে এই এনকাউন্টারে কোট আনকোট খরচ করে দেওয়ার সমর্থনে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটা সমর্থন তৈরি হয়েছে যে অত আইন আদালত বিচারের দরকার নেই, খুব দ্রুত একটা জাস্টিস এইভাবে ডেলিভার করে দেওয়া হচ্ছে, যোগী মডেল উত্তরপ্রদেশে। আমার আশঙ্কার জায়গা এটা যে এই ব্যাপারটা এই পুলিশের হাতে বিচার বিভাগ অতিরিক্ত কিলিং এর ক্ষমতা তুলে দেওয়ার একটা নৈতিক অনুমোদন যদি আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে দিই, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ
এটা যে কোনো সভ্য আইনি ব্যবস্থা যেখানে পলিটিক্যাল এক্সিকিউটিভ অর্থাৎ রাজনৈতিক কর্তৃত্ব, আইন এবং শাসন এক্সিকিউশন শাসন এবং বিচার তাদের আলাদা আলাদা জায়গা করে দেয়া আছে। প্রসিকিউট যে করছে পুলিশ, সে নিজেই যদি বিচারকের ভূমিকায় চলে যায় এবং দ্রুত কোর্ট আনকোর্ট খরচ করার মধ্যে দিয়ে ন্যায় বিচার ডেলিভার করে দেয়, তাহলে পারে তো আমাদের দেশে জুডিশিয়ারি থাকবার কোনো আর দরকার নেই। আধুনিক গণতন্ত্রের মূল ধারণা যেটা ছিল যে সেপারেশন অফ পাওয়ার, তার কারণই ছিল হচ্ছে যে যিনি অভিযুক্ত হিসেবে কাউকে, যে কর্তৃত্ব কাউকে সন্দেহ করে অভিযুক্ত হিসেবে মনে করছে, তার হাতেই যদি বিচারের ভার চলে যায় তাহলে গোটা বিচারটা ভিসিয়েটেড হয়ে যায়। কারণ তার তো আর নতুন করে বিচার করবার কিছু থাকে না মাইন্ড অ্যাপ্লাই করে, সে তো তাকে গ্রেপ্তারি করেছে, ধরেইছে অপরাধী মনে করে। তার হাতে যদি এখন আমরা বিচারের ভার তুলে দিই, অথবা মবের হাতে যদি আমরা বিচারের ভার তুলে দিই, তার পরিণতি কিন্তু শেষ পর্যন্ত ভয়ঙ্কর। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি বিপন্নতার জায়গা বলে মনে হয়েছে। আপনাদের আমি একটা অন্য জিনিস, আপনারা 1 মিনিটের জন্য একটু ভাবার চেষ্টা করুন যে পুলিশ রাম রহিমকে এইভাবে এনকাউন্টার করে দিচ্ছে, আসারামকে এইভাবে এনকাউন্টার করে দিচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ব্রিজভূষণ, যার বিরুদ্ধে একাধিক মহিলার প্রকাশ্যে যৌন নির্যাতনের অভিযোগ আছে, তাকে এনকাউন্টার করে খরচ করে দিচ্ছে কোর্ট আনকোর্ট। দেখবেন আপনি এটা ভাবতে পারছেন না, কারণ আসলে আমি আপনি সবাই সোশ্যালি কন্ডিশনড। আমরা জানি যে এই তথাকথিত জাস্টিস ডেলিভার করার জন্য যাদের খরচ করা যেতে পারে, তারাও আমাদের সমাজের ভালনারেবল অংশ। খুব কমই কাজ হয়েছে এই এনকাউন্টার কিলিং এ যারা ভিকটিম তাদের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটের উপরে, কিন্তু যেটুকু কাজ হয়েছে তাতে দেখা গেছে 99% এই ধরনের ভিকটিম তারা কিন্তু বিলং করে সমাজের প্রান্তিক অবস্থানে, অর্থনৈতিক এবং জাতপাতের বিচারের ক্ষেত্রেও। অতএব এই যে সকালে জমা এবং বিকেলে খরচ করে দেওয়ার যে মডেল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সগর্বে বলছেন, আমাদের নাগরিক সমাজের একাংশ তার প্রতি নৈতিক অনুমোদন দিচ্ছেন, এই গোটা মডেলটা বিপজ্জনক। এটা ফ্যাসিবাদের পূর্বশর্ত তৈরি করে। আর আমি বারবার বলছি যে সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট আমাদের সমাজের ব্যবস্থায় চেক অ্যান্ড ব্যালেন্সের পক্ষে খুব জরুরি। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ইন্দ্রতাঁতী যে গণপিটুনিতে মারা গেছে সে নির্দোষ ছিল, অথচ পুলিশের এফআইআর এ তার নাম এখনো অভিযুক্ত হিসেবে জলজল করছে। কাউকে দোষী অথবা নির্দোষ কেউ যদি বিবেচনা করবার হয়, তাহলে তদন্ত শেষ হয়ে গেছে বলে ধরে নিতে হবে। সেক্ষেত্রে পুলিশের তো ফাইনাল চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে হবে, তদন্ত চালানোর তো কোনো দরকার নেই। একটা তদন্ত, একটা দুঃখজনক ঘটনার, একটা মর্মান্তিক ঘটনার তদন্ত সবে শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন কে দোষী অথবা কে নির্দোষ। কোন সভ্য সমাজের ক্ষেত্রে আইনের শাসনের কথা বলে যারা ক্ষমতায় এসেছেন, তাদের ক্ষেত্রে এগুলো সবকটা বিপরীত দৃষ্টান্ত, বিপজ্জনক দৃষ্টান্ত। TheNewsCounter.s আমরা যেটা মনে করি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন খোলা থাকা কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।